নমস্কার বন্ধুরা, শুরু করছি নতুন একটি ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। দেবলীনা নন্দী ও প্রবাহকে নিয়ে আমার এই ভিডিও। তোমরা প্রত্যেকেই জানো 6 মাস আগে দেবলীনা একটা ঘটনা ঘটায়। সেই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেবলীনার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, হাজব্যান্ড এবং দেবলীনাকে নিয়ে, এমনকি দেবলীনার দিদিকে নিয়ে নানান রকম এই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন কিন্তু সৃষ্টি হয়। সেই সময় দেবলীনা সেই অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে যখন বাড়ি ফিরল, তখন কিন্তু দেবলীনার লাইভ এবং নানান রকম ভিডিও করে সে কেন এরকম একটা ঘটনা ঘটাতে বাধ্য হয়েছিল প্রত্যেকটা কথা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার করে বলে। না, হয়তো পুরোটা বলেনি, কিছুটা বলেছিল। হয়তো সে ভেবেছিল যেই ঘটনাটা সে ঘটিয়েছে তারপরে হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, বা তার হাজবেন্ড তার কাছে আসবে, তার দেখভাল করবে, আবারও আগের মতো তারা সুখে শান্তিতে একটা ঘর সংসার করবে। কিন্তু 6 মাস কেটে যাওয়ার পর না তো তার হাজবেন্ডের তরফ থেকে এমন কিছু বার্তা যায়, আর না তো তার শ্বশুরবাড়ির তরফ থেকে এমন কিছু বার্তা যায়। প্রথমত সেই সময় কিন্তু অনেক মানুষই দেবলীনাকে এমন একটা কথা বলেছিল, যেই কথাটায় দেবলীনা হয়তো অনেকটা স্ট্রং হয়েছিল। সেটা হচ্ছে, সমস্যাবিহীন জীবন কিন্তু কারোরই কখনো হতে পারে না। আজকে আমার জীবনে সমস্যা নেই, কালকে আমার জীবনে সমস্যা আসতেই পারে। সমস্যা আসা মানেই যে নিজেকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে, এটা কিন্তু কোনোরকম কোনো উপায় হলো না। বরঞ্চ সেই সমস্যার মোকাবিলা করা, সেই সমস্যাটাকে কাটিয়ে কি করে জীবনটাকে আরও সুন্দর করে তোলা, এটাই কিন্তু ভাবাটা আমাদের প্রত্যেকের উচিত। যেটা হয়তো এখন দেবলীনা বুঝতে পারছে এবং নিজের জীবনে আরও একটু একটু করে অনেকটা এগিয়ে যাচ্ছে। অনেক দিকে সে স্টেজ শো করছে, অনেক রকম ভালো ভালো কাজের সাথে যুক্ত হচ্ছে এবং হাসি খুশিভাবে কিন্তু আমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে। আর এই ভিডিও দেওয়াকে কেন্দ্র করে অনেক মানুষেরই এরকম বক্তব্য, যার স্বামীর সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, যার কেস চলছে, সে কি করে হাসি মুখে সুন্দরভাবে স্টেজ শো করতে পারে বা কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করতে পারে। তোমরা যারা এই ধরনের কথাগুলো বলছো, একটুখানি যদি ভেবে দেখো তাহলে বুঝতে পারবে দেবলীনার বাপের বাড়ির সংসারটা কিন্তু দেবলীনায় পুরোপুরি চালাতো। এখন হয়তো তার ভাইয়ের হয়তো কোনো কাজের সাথে যুক্ত হয়েছে, সেটা সম্পর্কে আমি খুব একটা জানি না। তবে দেবলীনার মা, দেবলীনার ভাইয়ের পড়াশোনা, প্রত্যেকটা বিষয় কিন্তু দেবলীনায় হেল্প করতো। আর দেবলীনার রুজি রোজগার বলতে সে কিন্তু একজন সিঙ্গার। তাকে গান গেয়ে নানান রকম স্টেজ শো করে গান শিখিয়ে তাকে কিন্তু টাকা ইনকাম করতে হবে। তাহলে এইটা জেনে বুঝেই তো তার শ্বশুরবাড়ি বা প্রবাহ দেবলীনার সাথে সম্পর্ক তৈরি করেছিল, মানে বৈবাহিক সম্পর্ক। তাহলে পরবর্তীতে গিয়ে এই মুহূর্তে যখন কিনা তার এই স্টেজ শো করে পয়সা ইনকাম হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে পয়সা ইনকাম করছে, সে কেন সেগুলোকে বন্ধ করে দেবে? কারণ সেগুলো বন্ধ করে দিলে শুধুমাত্র মনটাকে ভারাক্রান্ত করে রেখে আর দিনের পর দিন এই ভেবে তো কাটালে চলবে না যে আমার হাজবেন্ডের সাথে আমার একটা বনিমনা হচ্ছে না, কোথাও না কোথাও কোর্ট অবধি কেস পৌঁছে গেছে। এগুলো বললে তার পেটের ভাতটা তো জোগাড় হবে না। তাকে তার পেটের ভাত জোগাড় করবার জন্য স্টেজ শো থেকে আরম্ভ করে গান শেখানো এবং নানান রকম ভিডিও অ্যালবাম শ্যুট কিন্তু তাকে করতে হবে। এগুলো করার জন্য যে বা যারা তোমরা বিচার করছো যে দেবলীনা খুব খারাপ মেয়ে, নিজেদের দিকটা একবার ভেবে দেখো, তাহলে বুঝতে পারবে যে তার ইনকামের মেন যে মাথা সেটা কিন্তু হচ্ছে দেবলীনা। পুরো পরিবারটা কিন্তু নির্ভরশীল দেবলীনার ওপর। এবং যেই মেয়েটি এত সুন্দর ভগবান প্রদত্ত একটা গলা পেয়েছে, সে কেন সেই গলাটাকে কাজে লাগাবে না? কেন সেই সুন্দর গানগুলো প্রত্যেকটা মানুষের সামনে শোনাবে না? তাই তো এবার তোমরা একটা কথা চিন্তা করে দেখো, আজ থেকে 6 মাস আগে দেবলীনা যখন এরকম একটা ঘটনা ঘটিয়েছিল, তারপর হয়তো প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড সে দিন গুনেছে যে আজকে হয়তো আমার হাজবেন্ড আমাকে দেখতে আসবে, আবারও হয়তো আগের মতো পরিস্থিতিটা ঠিক হয়ে যাবে। একজন স্বামী যদি একজন স্ত্রীকে সত্যিই খুব ভালোবাসে, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই কিন্তু মনোমালিন্য বা টুকটাক অশান্তি ঝগড়া হয়। কিন্তু তারপরেও যখন কেউ একটা কোনো রকম কোনো কর্মকাণ্ড ঘটায়, তখন কিন্তু অপর সাইডের মানুষেরা তার পাশে গিয়ে দাঁড়ায়, কারণ সেই মুহূর্তে তার সেই মানুষগুলোকে প্রয়োজন। কিন্তু সেই সময় আমরা দেখেছি এই প্রবাহ কিন্তু একটি বারের জন্য না তো দেবলীনাকে হসপিটালে থাকা অবস্থায় দেখতে গিয়েছে, না তো পরবর্তীতে দেবলীনাকে দেখতে গিয়েছে। বরঞ্চ সেই সময় প্রবাহ পুরোপুরি সাইলেন্ট থাকে এবং তার পরিবারকে সেভ করে। কিন্তু কেন? এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে ভালোবাসাটা শুধুমাত্র একতরফা ছিল, সেটা শুধুমাত্র দেবলীনার ক্ষেত্রে।
প্রবাহ যে ভালোবাসতো না এটা বলবো না, কারণ দুজন দুজনাকে পছন্দ করে তবেই কিন্তু বিয়েটা হয়েছে। কিন্তু হয়তো প্রবাহ পরিবারের চাপে দেবলীনার পাশে যেতে পারেনি, বা প্রবাহ যেগুলো বলতে চাইছিল সেগুলো পরিবারের একটু হয়তো মানে মনের পছন্দ হতো না প্রবাহর কথাগুলো, যেই কারণে প্রবাহ হয়তো অতটাও সাহস দেখাতে পারেনি যে আমার স্ত্রী যেহেতু এরকম একটা ঘটনা ঘটিয়েছে তার পাশে এই মুহূর্তে আমার যাওয়াটা প্রয়োজন। এমতো অবস্থায় তোমরা যারা দেবলীনাকে নিয়ে এই মুহূর্তে নেগেটিভ কথাবার্তা বলছো, তোমাদের স্বামীরা যদি তোমরা যদি এরকম কোনো স্টেপ নিতে, তোমাদের স্বামীরা যদি তোমাদের পাশে একটি বারো গিয়ে যদি না দাঁড়াতো, তাহলে তোমরা কি করতে? তারপরেও কি আবারও সমস্ত কিছু ঠিক করে নেওয়ার জন্য তার পায়ের কাছে গিয়ে পড়তে? তার পরিবারের কাছ থেকে দিনের পর দিন অত্যাচারিত যে হয়েছে সেই অত্যাচারগুলো আবারও নতুন করে ফিরে পাওয়ার জন্য আবারও সেই পরিবারে যেতে, নাকি নিজের মতো করে নিজের জীবনটাকে স্ট্রংলি ভাবে কাটাতে? এবার চলে আসি, একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, যেই ভিডিওটা অবশ্যই শ্যুট করেছে নিশ্চয়ই প্রবাহ, কারণ সেই সময় একটি ছেলে এবং একটি মেয়ে এবং প্রবাহ ছিল, আর কিন্তু কেউ ছিল না। কিন্তু সেই ভিডিও ফুটেজটা হঠাৎ করে একজন প্রবাহের একজন খুব কাছের মানুষ, হতে পারে পাড়া প্রতিবেশী, হতে পারে কোনো রিলেটিভ, তার পেজ থেকে কিন্তু শেয়ার করা হচ্ছে। তোমরা এবার ভেবে দেখো, আজ থেকে 6 মাস আগে এই ভিডিও ক্লিপটা কেন শেয়ার করা হয়নি? 6 মাস পর গিয়ে কেন এই ভিডিও ক্লিপটা শেয়ার করা হচ্ছে? কারণ দেবলীনা আবারও নিজের মতো করে নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করছে। কারণ একটা জীবনে শুধুমাত্র স্বামী, বিয়ে এগুলোই কিন্তু জীবনের একটা অধ্যায় হতে পারে না, জীবনের অনেক কটা অধ্যায় থাকে। একটা অধ্যায়কে যদি একটু আমরা সাইডে রাখি তাহলে কিন্তু আরও অধ্যায়গুলোকে নিয়ে আমরা জীবনে এগোতে পারি। সব থেকে বড় কথা, এই যে তার উপর একটা ব্লেম দেওয়া হচ্ছে যে সে প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করতো এবং বাড়িতে এসে অকথ্য ভাষায় নাকি তার মানে প্রবাহের পরিবারকে গালমন্দ করতো এবং প্রবাহকে নাকি ড্রিঙ্ক করে মারধর করতো। প্রথম কথা, যে বা যারা এটা বলছো যে ড্রিঙ্ক করা মানে খুব বাজে একটা মেয়ে, এই ওই মেয়ে, তাহলে পৃথিবীতে এমন বেশিরভাগ মানুষই আছে যারা কিন্তু ড্রিঙ্ক করে, তাহলে তারা কি প্রত্যেকেই খারাপ? ড্রিঙ্ক করা মানেই খারাপ? ড্রিঙ্ক করা মানেই খারাপ? এটা যে বা যারা তোমরা বলছো, তোমাদের পরিবারে কেউ হয়তো করে না, তাই তোমরা এটা ভাবছো যে ড্রিঙ্ক করে মানেই সে খারাপ। বা ড্রিঙ্ক কেন করছে সেটাও তো বুঝতে হবে। এবং যে সুন্দর মিষ্টি গলা দেবলীনা, সেক্ষেত্রে ও যদি ড্রিঙ্ক করাটাকে তার একটা নেশা হিসেবে বেছে নিত, তাহলে কিন্তু এত সুন্দর গলা তার হতো না। হয়তো সে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন বা প্রচণ্ড পরিমাণে এমনই একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, যার ফলে সে হয়তো ড্রিঙ্ক করেছে। আর ড্রিঙ্ক করা মানেই যে সেই মেয়েটি খুব খারাপ নয়। অনুষ্ঠানে ওকেশানে অনেক মানুষই কিন্তু ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক কিন্তু তখনই একটা মানুষের জীবনে বিপদ ডেকে আনে যখন সেটা নেশায় পরিণত হয়, যে আমাকে প্রতিনিয়ত এতগুলো প্যাক কিন্তু খেতেই হবে বা এতগুলো বোতল আমাকে ফিনিশ করতেই হবে। যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে দেবলীনার এক ছাত্রীর মুখ থেকে, যে এই রকম কর্মকাণ্ড কিন্তু প্রবাহ করত। প্রবাহর ঘরে কিন্তু এইরকম অনেক বোতল সারি দিয়ে রাখা থাকতো এবং প্রবাহ প্রতিনিয়ত কিন্তু এই জিনিসটা করতো এবং সেটা করার পর দেবলীনাকে জোর করে কিন্তু ড্রিঙ্ক করাতো। তারপর দেবলীনার মাকে মানে ফ্যামিলি মেম্বারসকে ড্যাশের বাচ্চা, ভিখারির বাচ্চা, আরও অনেক কিছু বলে নোংরা স্ল্যাং দিয়ে কিন্তু দেবলীনাকে নানান রকম কথা শোনাতো। দেবলীনার একটা জায়গাতেই প্রচণ্ড পরিমাণে প্রবলেম ছিল, আমাকে তুমি যা বলছো বলো, কিন্তু আমার ফ্যামিলিকে নিয়ে কিছু বলো না। আমার মনে হয় যেই মা অনেকটা কষ্ট করে সুন্দরভাবে নিজের মেয়েকে মানুষ করেছে এবং একটা খুব ভালো জায়গায় মেয়েকে পৌঁছে দিয়েছে, সেইখান থেকে মেয়ে যখন দেখবে তার সেই স্ট্রাগল করা মাকে যখন দিনের পর দিন ভিখারির বাচ্চা, এর বাচ্চা, ওর বাচ্চা বলে তার হাজবেন্ড প্রতি মুহূর্তে নোংরা কদর্য ভাষায় তাকে কথা শোনাচ্ছে, তখন একটা মেয়ের কি ফাইট করা উচিত নয়? সে কি ফাইট করে খুব বড় ভুল কাজ করেছে? আর এই যে সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে প্রবাহকে নাকি চর মেরেছে, যদি সে চর মেরেও থাকে কোন পরিস্থিতিতে মেরেছে? শোনা যাচ্ছে তারা যখন প্রথম হানিমুনে যায় থাইল্যান্ডে, সেখানে গিয়েও কিন্তু এই দেবলীনাকে প্রবাহ মারধর করে, তার মাথা ফেটে যায়, কপালে চোট আসে এবং সেখান থেকে আসার পর তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এবং যখন দেবলীনা গান শেখাতে যেত তখন কিন্তু প্রবাহ এমনভাবে দেবলীনাকে ফোন করতো এবং উত্তেজিত করতো, যার জন্য দেবলীনা প্রচণ্ড পরিমাণে কিন্তু উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠতো, হাতের কাছে যে সমস্ত জিনিস থাকতো হয়তো ফেলে দিত। কিন্তু কেন করতো এটাও তো ভাবতে হবে না।
যেই মেয়েটা প্রতিটা মুহূর্তে স্বপ্ন দেখতো যে আজকে শো করে আসছি, একটা ভিডিও দেখছিলাম, ও শো করে এসেছে, রাত্রির 1টা-1:30 বেজে গেছে, শো করে আসার পরও ক্রিসমাস ট্রিটা খুব সুন্দরভাবে সাজাচ্ছে, সকালবেলায় শো করতে যাওয়ার আগে সমস্ত কিছু কিনে এনেছে এবং রাত্রিবেলা 1টার সময় শো করে আসার পর রাত 2:30 অবধি সেই ক্রিসমাস ট্রিটাকে সাজিয়েছে। কি কারণে? পরের দিন দুজনে মিলে একসাথে ছবি তুলবে এবং প্রবাহকে সারপ্রাইজ দেবে। মানে একটা মেয়ে তার হাজবেন্ডকে খুশি করবার জন্য কতটা স্ট্রাগল করছে, তারপর কি তার সেই মেয়েটা এতটুকুনি আশা রাখতে পারে না যে আমার মা বাবাকে শুধুমাত্র কি দেবে? একটু সম্মান। কারণ প্রবাহর তরফ থেকে বা প্রবাহ পরিবার থেকে দেবলীনার মা বাবার কিন্তু সংসার চলতো না। দেবলীনা যা ইনকাম করতো তাতে যেমন নিজের ফ্ল্যাটে জিনিসপত্র করতো, তেমনি কিন্তু তার মায়ের পরিবারটারও অনেকটা হেল্প করতো। তার মানে প্রভার কাছ থেকে টাকা পয়সা পুঁজিপুতি সম্পত্তি এগুলো কিন্তু কখনো এই দেবলীনা ডিমান্ড করতো না। সে করতো কি, আমার মা হতে পারে গরিব, আমার পরিবার হতে পারে গরিব, কিন্তু তুমি তো সমস্ত কিছু জেনেই আমাকে বিয়ে করেছো, তাহলে এই মুহূর্তে কেন তুমি বারবার অবজেকশন করছো যে আমি আমার মায়ের সাথে কথা বলতে পারবো না, আমার মা আমার কাছে আসতে পারবে না, আমার মায়ের সাথে আমার ফোনে কথা বলা যাবে না, কথা বলতে গেলে তোমাকে লুকিয়ে কথা বলতে হবে, এগুলো কেন? সে তো চেয়েছিল আমার মা বা আমার পরিবারকে তোমার তরফ থেকে বা তোমার পরিবারের তরফ থেকে একটু যা সম্মান, সেটা কি তুমি দিতে পারবে না? এটা কি একটা মেয়ের চাওয়াটা খুব বড় অপরাধ? নাকি একটা মেয়ে স্ট্রাগল করে জীবনে বড় হয়েছে, সে এমন একটি ছেলেকে বিয়ে করেছে, সে ছোট থেকে অনেকটা হাই প্রোফাইল বিলং করে, তার জন্য সেই মেয়েটিকে প্রতিটা মুহূর্তে তার পুরানো লাইফের প্রত্যেকটা ওই গরিব অবস্থার কথাগুলোকে তার হাজব্যান্ড এবং তার হাজব্যান্ডের পুরো পরিবার প্রতিটা মুহূর্তে তাকে শোনাবে এবং সেই মেয়েটি মুখ বুজে সহ্য করবে? দেখো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসাটা এমনই একটা সম্পর্ক, যেই সম্পর্কে বিশ্বাস কিন্তু থাকতে হবে। বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক কিন্তু কখনোই টিকবে না। আজকে আমরা যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেই ভিডিও ক্লিপে স্পষ্টভাবে দেখা যাচ্ছে প্রভয়ের হাত এবং একটি মেয়েকে জড়িয়ে ধরে দেবলীনা কান্নাকাটি করছে এবং সে বলছে যে আমাকে একটা বোতল এনে দেওয়া হোক এবং তার গাড়িতে কিছু ওষুধ রাখা আছে, কিসের ওষুধ তোমরা প্রত্যেকেই জানো, সেগুলোকে তাকে যেন এনে দেওয়া হোক। এই ভিডিও ক্লিপটা কে শেয়ার করেছে? একজন প্রভয়ের একজন কোনো কি বলবো, সেই প্রতিবেশী হতে পারে, রিলেটিভ হতে পারে, এরকম কেউ একজন কিন্তু শেয়ার করেছে। প্রথম কথা হচ্ছে, ওই রকম একটা স্পেশাল মুহূর্তের ভিডিও ক্লিপ কে কখন কিভাবে করলো? তার মানে প্রবাহ ছাড়া আর কেউ নিশ্চয়ই সেই ভিডিও ক্লিপটা নেয়নি। সেই ভিডিও ক্লিপটায় কি দেখা যাচ্ছে? দেবলীনার পেট দেখা যাচ্ছে এবং একটা নোংরা অ্যাঙ্গেলে দেবলীনা বসে আছে। সেই ভিডিও ক্লিপটা হাতের তলা দিয়ে নেওয়া হয়েছে, পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে। যখন মেয়েটা সেই কথাগুলো বলছে, সেই কথাগুলো যদি তোমরা একটু স্পষ্টভাবে বোঝার চেষ্টা করো, দেবলীনা কিন্তু বলছে যে রোজ রোজ মরার চেয়ে আমাকে একদিন ওই একটা বোতল আর ওই ওষুধগুলো এনে দেওয়া হোক, আমি কিন্তু একেবারে এটা হয়ে যেতে চাই, আমি তিলে তিলে এটা হতে চাই না, একদিনেই কিন্তু একবারে এটা হয়ে যেতে চাই। এরকমভাবে বলছি কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক রকম গাইডলাইন্স আছে, তাই বারবার সেই কথাটা আমি মুখ দিয়ে উল্লেখ করছি না, তোমরা আশা করছি বুঝতে পারছো। তখন নিশ্চয়ই একটা হাজব্যান্ড এবং দেবলীনা যাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে, তাদের দুজনেরই বোঝা উচিত ছিল যে তার মনের ভিতরে ঠিক কতটা ঝড় উঠেছে, কতটা ডিপ্রেশনে থাকলে একটা মেয়ে বারবার বলছে আমি রোজ রোজ এরকমটা হতে চাই না, আমি একদিনে হতে চাই। তার মানে আগে থেকেই প্রবাহ জানতো যে তার স্ত্রী এরকম কিছু একটা পদক্ষেপ নিতে পারে, কারণ সে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে আছে। কিন্তু প্রবাহ যেই পোস্টটা আমরা দেখতে পাচ্ছি, যেই ইন্টারভিউ বলতে পারো, যেই সংবাদ মাধ্যমে সে সাক্ষাৎ করে নানান রকম তথ্য দিয়েছে, সেখানে প্রবাহ বলছে যে এরকম কিছু একটা ঘটনা ঘটাবে আমি বুঝতেই পারিনি। মানে ও তো আগে থেকেই জানতো, যেহেতু দেবলীনা আগে কথাটা বলছে এবং সেখানে প্রবাহ বসে ভিডিওটা শ্যুট করছে। কতটা নোংরা মস্তিষ্কের চিন্তাভাবনা হলে নিজের স্ত্রীর অর্ধেক মানে কি বলবো, একটা নোংরা অ্যাঙ্গেলে বসে আছে দেবলীনা, সেই ভিডিও ক্লিপটা একজন হাজব্যান্ড করছে এবং সেটা 6 মাস পর এসে তারই কোনো প্রতিবেশী হতে পারে, রিলেটিভ হতে পারে, তার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে। যদি মনের মধ্যে ভালোবাসা থেকে থাকে, কখনোই কিন্তু এই সমস্ত ভিডিও ক্লিপগুলো শেয়ার করা উচিত হয়নি। আর সেই ভিডিও ক্লিপটার মধ্যে কখনোই প্রমাণ হয় না যে এই দেবলীনা ড্রিঙ্কখোর ছিল। কারণ কি, যে মেয়েটা প্রতিদিন যদি কেউ ড্রিঙ্ক করে তার এত সুন্দর কিন্তু গলা হয় না। এবার তোমরা একটা জিনিস চিন্তা করো, অনেক ক্ষেত্রে আমরা এরকমটা দেখতে পাচ্ছি, অনেকে বলছে যে মায়ের জন্যই মেয়ের সংসারটা ভেঙেছে। এমনকি এরকমও একজন মানুষ জানিয়েছেন
যে উনিও নাকি স্টেজ শো করেন এবং দেবলীনার সাথে দুবার নাকি স্টেজ শো করেছে সেই মহিলা, এবং সেখানে গিয়ে দেখেছে যে দেবলীনার জন্য স্টেজ শো মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর তার মা নাকি ওই মানে গ্লাস বানিয়ে রেখেছে। মানে বুঝতে পারছো তো কি বলতে চাইছি, গ্লাস নাকি বানিয়ে রেখেছে। দেখো এই যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে, এর কি কোনো রকম কোনো প্রমাণ আছে? এবং যেখানে স্টেজ শো চলছে সেখানে কোনো মা তার মেয়ের জন্য গ্লাস সাজিয়ে রাখতে পারে? তোমাদের কি মনে হয়? তাদের মান সম্মান এগুলো তো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় আছে, তাহলে তারা সর্বসমক্ষে মা গ্লাস সাজিয়ে রাখছে আর মেয়ে সেটা পান করে তোমার প্রোগ্রাম করতে উঠবে? এরকম কি তোমরা কোনো প্রোগ্রামে দেখেছো দেবলীনাকে ওই রকম খেয়ে ভিডিও করতে? কখনোই কিন্তু দেখোনি। সেই সময় যখন কিনা দেবলীনা প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে যায় এবং সে ডিপ্রেশনে চলে যাওয়ার পর নিজ মুখে বলে যে আমি রোজ রোজ এটা হতে চাই না, একদিনই হতে চাই, সেটা জানার পরেও তার হাজবেন্ড তাকে সাপোর্ট না করে যে না এই সমস্ত তুমি কি বলছো, চলো তোমার কোথায় কি কষ্ট হচ্ছে আমি তোমার সেই কষ্টগুলো দূর করব, সেটা না করে সে সাইলেন্টভাবে আর 6 মাস ধরে সুন্দরভাবে নিজেকে কি করে সোশ্যাল মিডিয়ায় আনা যায় সেই প্রি প্ল্যান করার পর 6 মাস পর কিন্তু এই সমস্ত ভিডিও ক্লিপগুলো একে একে সেই মহিলার দ্বারা সোশ্যাল মিডিয়ায় মানে মানে আপলোড করা হচ্ছে। দ্বিতীয়ত তারা বোঝাতে চাইছে, দেবলীনার মা একটা ভিডিওতে বলেছে যে তারা চন্দননগরের মাল পায়নি, এখন ইতিমধ্যে পেয়ে গেছে। তার আগে কলকাতা বা খিদিরপুরের এইরকম কোনো একটা জায়গায় তাদের ফ্ল্যাট ছিল, সেখান থেকেও তারা কিন্তু সেইভাবে কিছু জিনিস আনতে পারেনি। সেই সময়কার কিছু ছবিও কিন্তু রিভিল হয়েছে যে দেখুন কত কত মাল নিয়ে দেবলীনা এই কলকাতার ফ্ল্যাট থেকে বেরিয়েছে। তার মানে কি সেই সময় তাদের মাথার মধ্যেও নোংরা চিন্তাভাবনা চলছিল, যার জন্যই কিন্তু সেই ছবিগুলোকে তারা সুন্দরভাবে ক্যাপচার করতে পেরেছিল। এবং মানে আলমারিরও ছবি দেওয়া হয়েছে, লকারের ছবি দেওয়া হয়েছে যে কিভাবে সমস্তটা নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অনেক ভিউয়ার্স যারা সত্যি কথা বলতে হয়তো বুদ্ধিমতী বা তারা নিরপেক্ষ ভিউয়ার্স, তারা কিন্তু প্রশ্ন করেছে সেই প্রতিবেশীকে যে আপনি এত ভেতরের ছবি কি করে পেলেন? একটা ঘরের বেডরুমের আলমারি প্লাস সেই লকারের ছবি আপনি কি করে তুলতে পারলেন? তখন সে জানিয়েছে যে আমি হচ্ছি প্রতিবেশী, তাই যখন বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা প্রতিবেশী এসে নাকি এইভাবে আলমারি, শোকেস বা যেই সমস্ত ওয়ার্ড্রপ ছিল, যেখানে লকার ছিল, সেখান থেকে কিভাবে গুছিয়ে নিয়েছে দেবলীনা এবং তার মা, সেই ভিডিও ক্লিপগুলো নাকি তারা নিয়েছে এবং সেই ছবিগুলো নাকি তারা নিয়েছে। এইবার তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, যতই একটা বাড়ি ফাঁকা হয়ে যাক না কেন, তখন নিশ্চয়ই এই প্রভা পারমিশন দিয়েছে যে হ্যাঁ আপনারা আমার বাড়িতে আসতে পারেন এবং এই ছবিগুলো নিতে পারেন এবং এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে পারেন, তাই তো? কিন্তু এক্ষেত্রেও আমাদেরকে বুঝতে হবে, যদি সত্যিই কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, কখনোই কিন্তু নিজেদের পারিবারিক কেচ্ছাটা সোশ্যাল মিডিয়ায় বিক্রি হোক কেউ কিন্তু কখনো চাইবে না। এইবার অনেক মানুষই বলতে পারে প্রবাহ তো আগে এগুলো শেয়ার করেনি, দেবলীনা আগে মুখ খুলেছে। দেবলীনা মুখ খুলতে বাধ্য হয়েছে, কারণ দেবলীনা যখন ওই ঘটনাটা ঘটিয়ে ফেলেছে তারপর দেবলীনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ট্রোল হওয়া আরম্ভ হয়েছে, যার জন্য দেবলীনা কেন এরকম একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল সেই কারণে কিন্তু সে মুখ খুলতে বাধ্য হয়েছিল, এছাড়া কিন্তু আর কিছুই নয়। আজও পর্যন্ত আমরা কখনো দেখিনি দেবলীনা প্রবাহকে নিয়ে এমন কিছু কথা বলেছে যাতে করে প্রবাহর কোনো কিছুতে একটা এফেক্ট পড়তে পারে। কিন্তু প্রবাহ যেখানে দেখতে পাচ্ছি যে দেবলীনার পেট দেখা যাচ্ছে, দেবলীনা একটা বাজে অ্যাঙ্গেলে বসে আছে, সেই ভিডিও ক্লিপও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হলো। একটা হাজব্যান্ড কি কখনোই এরকম চাইবে তার শরীর মানে তার স্ত্রীর শরীর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাক? কেউ কখনোই চাইবে না। যতই তার সাথে মনোমালিন্য, যতই তার সাথে ব্রেকআপ হয়ে যাক না কেন, কখনোই কিন্তু চাইবে না, কিন্তু সেটা কিন্তু প্রভাব করেছে। এবার চলে আসি আরও একটা গুরুত্বপূর্ণ কথা। অনেকেই বলছে যে বস্তি কালচারের মেয়ে, ভিখারির মেয়ে কখনো কি আর পাইলটের স্ত্রী হওয়ার যোগ্য? পাইলটকে দেখে সে হয়তো আকাশের চাঁদ পেয়ে গিয়েছিল, যার জন্য কতটুকুনি ভদ্রতা, কতটুকুনি স্ট্যান্ডার্ড, কতটুকুনি কি দেখাতে হয় সেটা হয়তো দেবলীনা শেখেনি। পাইলট মানেই যে খুব ভালো ছেলে হবে, পাইলট মানেই যে স্ত্রীকে অত্যাচার করতে পারে না, এরকম কি কোনো রকম কোনো আইনে লেখা আছে? নাকি কোনো রকম কোনো বইয়ে লেখা আছে যে পাইলট, ডক্টর, পুলিশ এরা তাদের স্ত্রীকে অত্যাচার করতে পারে না? মানে কেউ যদি এটা প্রমাণ করার চেষ্টা করে যে একটা ভিডিও ক্লিপে ড্রিঙ্ক অবস্থায় তাকে দেখা গেছে মানেই সে প্রতি মুহূর্তে ড্রিঙ্ক পান করে, তাহলে এরকমটাও তো কখনো লেখা নেই না যে পাইলট বা ডক্টর বা পুলিশ হলে তারা তাদের স্ত্রীকে মানে কোনো দিক থেকে টর্চার করতে পারবে না। আমরা তো এরকম অনেক দেখেছি, নিজে একজন পুলিশ অথচ বাড়িতে তার স্ত্রীর ওপর এত পরিমাণে অত্যাচার করে, যেটা পরবর্তীতে আমরা
হয়তো সোশ্যাল মিডিয়াতেই দেখতে পেয়েছি। যে বা যারা বলছো যে ছাপড়ি ঘরের মেয়ে, বস্তি বাড়ির মেয়ে, তো পাইলট স্বামী সে তো সমস্ত কিছুই জানতো যে এই দেবলীনা একটা ছাপড়ি বাড়ির মেয়ে, গরিব বাড়ির মেয়ে, ভিখারি বাড়ির মেয়ে। তাহলে জেনে বুঝে কেন ওইরকম একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে গিয়েছিল? সে যখন, অনেকে আবার এটাও বলছে যে কোনো ভদ্র পরিবারে তাদের বাড়ির বৌমা বা তার স্ত্রী রাত 1:30টার সময় শো করে বাড়ি ফিরবে, এটা কোনো পরিবার থেকেই মেনে নিতে পারবে না। দেখো, দেবলীনা কিন্তু যথেষ্ট ভালো গান গায় এবং একটা পপুলার সিঙ্গার, কিন্তু যথেষ্ট ভালো গান গায়। কার ভালো লাগে কার ভালো লাগে না সেটা আমি এখানে জানতে চাই না, বাট আমার ভালো লাগে। বা এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু দেবলীনার পার্সোনাল লাইফ নয়, দেবলীনার গলাকে, মানে দেবলীনার গানকে খুব পছন্দ করে। খুব মিষ্টি একটা মেয়ে দেবলীনা, যার গলা কিন্তু খুবই মিষ্টি। সেক্ষেত্রে তার স্টেজ শো 1:30, 2টো, 3টেয় সে যে বাড়ি ফেরে, এগুলো তার শ্বশুরবাড়ির লোক নিশ্চয়ই আগে থেকেই জানতো। তাহলে তাকে নিশ্চয়ই বিয়ের আগে তাকে বারণ করে দেওয়া উচিত ছিল যে বিয়ে হলে তুমি আর কোনো স্টেজ শো করতে পারবে না, কিন্তু না, তাকে বারণ করা হয়নি। আর কেনই বা দেবলীনা স্টেজ শো ছাড়বে? কারণ সেটা তার একটা পরিচয়, তাই তো? সে সেখান থেকে অনেক কিছু ইনকামও যেমন করে, তেমনি তার পুরো বাপের বাড়ির দায়িত্বটা দেবলীনা ছোট থেকে নিয়েছে। তো সেই সমস্ত কিছু জানার পরেও কেন দেবলীনার সাথে তার পাইলট স্বামী বা তার পাইলট স্বামীর পরিবার বিয়ে দিয়েছিল? তার মানে এক্ষেত্রে তো বোঝা যাচ্ছে যে জেনে বুঝে দেবলীনার ওপর অত্যাচার করা হতো, যে তোমাকে গান গাইলে চলবে না, 1:30টার সময় বাড়ি এলে চলবে না। এমনকি এটাও শোনা যাচ্ছে রাত্রি 1:30, 2টোর সময় দেবলীনা শো করে বাড়ি ফিরলে যেমন রাস্তার কুকুরকে যেমন বাড়ির সামনে এলে দূর করে তাড়িয়ে দেওয়া হয় লাথি মেরে, দেবলীনাকেও নাকি এইভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে যখন লেট করে শো করে বাড়ি ফিরেছে। এটা তো ভাবতে হবে না যে সে যে শো করবে, এটা তো আগে থেকেই তার পরিবারের লোকজন জানতো। তাহলে পরবর্তীতে তার উপর এই বিষয়কে নিয়ে বারংবার অত্যাচার করা বা ব্লেম দেওয়ার কি কোনো রকম কোনো মানে ছিল? এই যে মানে ড্রিঙ্ক করার বিষয়টা, প্রভাও কিন্তু বিয়ের আগে থেকেই খেত। দেবলীনা অনেক এই নিয়ে অশান্তি, অনেক এই নিয়ে ঝামেলা হয়েছে। দেবলীনা চেষ্টা করেছিল বিয়ের পর হয়তো প্রবাহকে এই বিষয়টা থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু বিয়ের পর এই বিষয়টা কমার চেয়ে আরও কিন্তু বেড়ে গিয়েছে। দেখো, এই সমস্ত কথা দেবলীনা কিন্তু কোথাও না কোথাও নিজের মুখেই স্বীকার করছে, কারণ দেবলীনার একজন স্টুডেন্ট এগুলো কিন্তু তার ভিডিওতে সমস্তটা জানিয়েছে এবং দেবলীনা কিন্তু সেই ভিডিওটাকে নিজের পেজে শেয়ার করেছে। তার মানে কি? শেয়ার করা মানেই মেয়েটির প্রত্যেকটা কথাতে সম্মতি জানিয়ে তবেই সেই ভিডিওটা কিন্তু নিজের পেজে শেয়ার করেছে। তার মানে নিজের মনের কথাগুলো তার স্টুডেন্ট কিন্তু বলে দিয়েছে। এবং সেই স্টুডেন্ট এটাও বলছে যে আমি প্রতি মুহূর্তে যখন গান শিখতে যেতাম বা আমরা যখন গান শিখতে যেতাম তখন তো নিশ্চয়ই উচিত ছিল যে দেবলীনা এখন গান শেখাতে এসেছে, তাকে এইভাবে উত্তেজিত করাটা উচিত নয়। কিন্তু না, গান শেখাবার মাঝে প্রবাহ ফোন করে এমন কিছু কথা বলতো যার জন্য কিন্তু দেবলীনা আবারও কিন্তু প্রচণ্ড হাই টেম্পার হয়ে যেত। কারণ ওই যে মাকে বলতো, মাকে নিয়ে পরিবারকে নিয়ে বলতো, দেবলীনার একটাই বক্তব্য ছিল, আমাকে বলো, আমার পরিবারকে বলো না। তো যাই হোক, আমি কিন্তু প্রবাহকে খারাপ এটা বলছি না, কিন্তু আমার প্রশ্ন একটাই, যদি সত্যি স্ত্রীকে ভালোবেসে থাকবে কোনো স্বামী, তাহলে এই রকম গোপন মুহূর্তের ছবি কোনো এক প্রতিবেশী, কোনো এক রিলেটিভের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আউটবাস্ট করার মানেটা কি? এর পেছনে আসল রহস্যটা কি, উদ্দেশ্যটা কি? কারণ সেই সময়েও আমরা দেখেছি যে প্রবাহ একটিবারের জন্য দেবলীনাকে দেখতে আসেনি এবং 6 মাস পর কোনো এক প্রতিবেশী যে কিনা জানাচ্ছে যে দরজা খোলা ছিল, তাই আমরা প্রত্যেকেই ছবি এবং ভিডিও নিয়েছি, কিন্তু কারোর কাছ থেকেই কিন্তু সেই ছবি বা ভিডিও সবার সামনে আসছে না, আসছে কিন্তু ওই একটি পেজ থেকেই। এবং তার থেকেও বড় কথা, যদি আলমারি, রুম, কতগুলো ফার্নিচার নিয়েছে, এই ছবিগুলো না হয় পাড়া প্রতিবেশী বা ওই ফ্ল্যাটের আদার্স মানুষেরা বাড়ি ফাঁকা হয়ে যাওয়ার পর নিয়েছে, মেনে নিলাম। বাট যে গোপন মুহূর্তের ছবি, সেখানে প্রবাহের হাতটা দেখা যাচ্ছে, বালা পড়ে আছে এবং একটি মেয়ে আছে, সেই মুহূর্তে তো আর কোনো প্রতিবেশী ছিল না। তার মানে সেই ছবিটা তার পেজ অবধি কী করে গেল? তার মানে প্রবাহ এই সমস্ত কিছু দিচ্ছে সেই মহিলাটিকে এবং সেই মহিলাটি এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে দেবলীনাকে খারাপ করার জন্য। দেখো, কথাতেই আছে, সব বিচার কিন্তু আইন আদালতে হয় না, কিছু বিচার কিন্তু ভগবানের হাতেও ছেড়ে দিতে হয়। তো দেবলীনাও নিশ্চয়ই কিছু বিষয় ভগবানের হাতে ছেড়ে দিয়েছে এবং দেবলীনা বলেছে যে কিছুদিন পর কিছু ভিডিও এবং অডিও আমাদের সামনে শেয়ার করবে, হয়তো তা থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। তবুও বলবো যে শুধুমাত্র প্রবাহর একটা পোস্ট দেখে
দেবলীনাকে এইভাবে নোংরা নোংরা ভিখারি, বস্তি বাড়ি, ড্রিঙ্ক করা, ছাপড়ি, এই সমস্ত কথা তোমরা যারা বলছো তাদের মনে হয় দুদিকের পুরো বিষয়টাকে জানা উচিত। আমি এখানেই এন্ড করছি। তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টস মাধ্যমে এসে জানিও।